ঘাটে প্রাক্তন কাউন্সিলর, তার দেহ উদ্ধার হলো গাজলে। গতকাল থেকে নিখোঁজ ছিলেন বালুঘাটের প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্র এবং আজকে তার দেহ উদ্ধার হলো গাজলে। গতকাল বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ইদানিংকালে রাজনীতির সঙ্গে সেরকম কোনো যোগ ছিল না বলে জানা যাচ্ছে, কিন্তু কি কারণে এরকম ভাবে দেবজিৎ রুদ্র কেন দেহ উদ্ধার, কিভাবে উদ্ধার, এই সমস্ত বিষয় পরিষ্কার জানবো। এবং রেল লাইনের ধার থেকে উদ্ধার, গাজলে রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্রর দেহ। যা জানা যাচ্ছে, গতকাল তিনি বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে, তারপরে সিসি ক্যামেরায় কোনো একটি জায়গায় তার যে যাওয়া, সেই হাঁটা চলা দেখা গিয়েছিল, ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। এবং সেই সময় থেকে খোঁজ চলছিল। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই দেবজিৎ রুদ্র, তার দেহ কিভাবে উদ্ধার হলো এবং কি মনে করছে পুলিশ? দেখো, তার দেহ আজ সকালে গাজলের স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে স্থানীয় মানুষরা দেখতে পায় এবং তারপরে সেখানকার পুলিশে খবর দেয়। এরপরে সেই থানা থেকে বালুঘাট থানার মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখানে তার একটা ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকেই শনাক্ত করা হয় যেটা দেবজিৎ রুদ্রের দেহ। এই মুহূর্তে আমরা রয়েছি তার বাড়ির সামনে, একদমই এলাকায় প্রায় শোকের ছায়া নেমে এসছে। কারণ আচমকাই এই ধরনের ঘটনা, কারণ সে বাড়ি থেকে ভোরবেলা বেরিয়েছিল কিছু না বলে। ঠিক কি হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল আমরা শুনবো তার প্রতিবেশীদের কাছ থেকে। এই মুহূর্তে একটু শোনার চেষ্টা করবো যে ঠিক কি হয়েছিল, মানে কখন সে বাড়ি থেকে বেরিয়েছিল। সে বাড়ি থেকে বেরিয়েছিল 3:41। আমাদের খানিমপুর গার্লস স্কুলের যে ক্যামেরাটা, সেখানে দেখানো হচ্ছে সে ভালো স্পিডে হেঁটে যাচ্ছে এবং হাতে তার মোবাইল আসছে। ওই অবস্থায় নতুন জামা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, সবুজ রঙের সাদা জামা পরে সে বেরিয়ে যায়। তারপরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আপনার 3.5 নম্বর মোড়ের ওখানে, মানে স্বাধীনা মোড়ের ওখানে দেখা যাচ্ছে 3:55 সে হেঁটে যাচ্ছে। তারপর প্রিন্স ক্লাবের কাছে দেখা যাচ্ছে 4:40 বা 4টার দিকে এই টাইমে তো বজরঙ্গী মন্দিরে নেমেছিল সে। এখন টোটোওয়ালা আমাকে বলেছে, আর এটুকু খবর জানি লাস্ট, তারপরে আর তার খবর পাওয়া যায় না। কি মনে করছেন কেন এই ধরনের একটা এখন এটা তো মানসিক চাপ থাকতে পারে বা কোনো কিছু, সেটা তো পুলিশই একমাত্র ইনভেস্টিগেশন ধরে বের করবে, আমাদের পক্ষে তো সম্ভব না এটা। এবং সে ওইখানে গেলেই বা কি করে ট্রেনে করে। আচ্ছা অনুপ, তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তিনি রাজনীতির সঙ্গে কতটা জড়িত ছিলেন এখন এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন? অ্যাক্সিডেন্টটা কখন হলো, ট্রেনে কাটা পড়লো কখন, সেটাও তো আমরা বুঝতে পারছি না। উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারপর থেকে উনি ছেড়ে দিয়েছেন সবকিছু, কতদিন সবার থেকে ডিটাচ। ইলেকশনের পর থেকে লোকসভা মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যে ইলেকশনটা হল, তারপর বাদ দিয়েছেন সম্ভব। এবার উনি তো প্রার্থী ছিলেন না। না, উনি প্রার্থী ছিলেন, উনি সবার থেকে ডিটাচ। উনি একা একা থাকতেন, আমার সঙ্গে গল্পগুজব করতেন, হাসি ঠাট্টা সবই হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কি করে হলো। স্বাভাবিক জীবনযাপন করতেন, রাজনীতি খুব সাম্প্রতিক সময় ছেড়ে দিয়েছিলেন বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে 3:41 থেকে, অর্থাৎ তিনি যে হেঁটে যাচ্ছেন, তার হাতে মোবাইল, সমস্ত কিছু বললেন প্রতিবেশী। ভাই কি বলছেন তার একবার দেখাবো। আগের দিনে রাত অব্দি স্টাইলিশ কোনো রকম দুজন মিলে গল্প গুজব সব। আমার বাড়িতে একটা কুকুর আছে, কুকুরকে বারবার করে ওকে নিয়ে ঘোরাফেরা, কোনো রকম কিছু নয়। হঠাৎ করে রাতে কি হলো, ওই 3:43 বাড়ালো, কিছু বলে কোনো বলে না কী বেরোলো। এবং কাউকে কিছু বাড়ির একটা ইয়েতে না করে, আমি প্রথমে ভেবেছিলাম মানি ব্যাগ টানি ব্যাগ হ্যান ত্যান বা ইয়ে নিয়ে যাবে, কিচ্ছু নয়, সবই তো বাড়িতে পড়ে খুঁজে দেখলাম বাড়িতে। হ্যাঁ, ড্রেসটা পরে পরিষ্কার করে গেছে। আমার দাদা আগাগুলো থেকে একটু সাজ মাজ করে বেরোয়, যে কালকে যদি গোয়ালদা রাখে ওই দেখবে ভালো সাজ করে গোয়ালদা কাউকে চলে গেছে। ওকে রাখলো সবার কাছে তাই যায়। যেভাবে বডিটা পাওয়া গেল, এটা আপনাদের কিছু সন্দেহ হচ্ছে? আমি তো পরিষ্কার আপনাকে আগে বলে দিলাম যে দাদা সুসাইড করার মতো এর আগে বহু চাপ চলে গেছে, চাপ করেছে বিভিন্ন পারিবারিক রাজনৈতিক পারিবারিক সব, সেই চাপ সামলে তারা এখন একটা ঠান্ডা মনে। আমার ক্ষেত্রে বলে বা হলে আমি অনেকদিন আগে মনে করতাম। এবার চলে যাব দিলীপ ঘোষের খবরে। দিলীপ ঘোষ মর্নিং ওয়াক মানেই কিছু একটা ঘটবে, কিছু একটা দেখা যাবে। আজকে যেমন লাঠি হাতে দিলীপ ঘোষ, কারণ জিজ্ঞাসা করতে গিয়ে মর্নিং ওয়াক করছেন লাঠি হাতে, লক্ষণ ঘড়িও রয়েছেন তার সঙ্গে, কিন্তু কারণ জিজ্ঞাসা করতে গিয়ে দিলীপ ঘোষ যা বললেন তাতে আবার বিতর্ক দানা বাঁধল। আর তার জবাব দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দেখুন। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে,
তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি কালকের দিয়েছেন, তাই অভিজ্ঞতা দিয়ে থেকে এটা কি কালকের অভিজ্ঞতা থেকে? অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে পকেটে বোমাও আছে। এই লাঠি বোমা বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি। এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা? সাধারণ মানুষ কেন ভয় পাবে না? যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা। চলে যাব দিলীপ ঘোষের খবরে। দিলীপ ঘোষ মর্নিং ওয়াক মানেই কিছু একটা ঘটবে, কিছু একটা দেখা যাবে। আজকে যেমন লাঠি হাতে দিলীপ ঘোষ, কারণ জিজ্ঞাসা করতে গিয়ে মর্নিং ওয়াক করছেন লাঠি হাতে, লক্ষণ ঘড়িও রয়েছেন তার সঙ্গে, কিন্তু কারণ জিজ্ঞাসা করতে গিয়ে দিলীপ ঘোষ যা বললেন তাতে আবার বিতর্ক দানা বাঁধল। আর তার জবাব দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দেখুন। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি কালকের দিয়েছেন, তাই অভিজ্ঞতা দিয়ে থেকে এটা কি কালকের অভিজ্ঞতা থেকে? অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে পকেটে বোমাও আছে। এই লাঠি বোমা বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি। এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা? সাধারণ মানুষ কেন ভয় পাবে না? যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা। নতুন কেন্দ্র মেদিনীপুর ছেড়ে আসতে হয়েছে বর্ধমান দুর্গাপুরে। সেখানে এসেও প্রতিদিন প্রায় বিস্ফোরক। আজকে নেতাদের বিরোধীদের অনাথ করার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পাল্টা আমরা কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। কোন পার্টিটাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে। অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। অনাথ করে দেবেন, এটা দিলীপ ঘোষের ওপর তো নির্ভর করে না কে কাকে অনাথ করবে। এই কথাতে বোঝা যায় যে যেখানে উনি মানুষের কাছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন, মানুষ তো সেখানকার মানুষও তো তার মধ্যে পড়ে, সুতরাং তাদের অনাথ করে দেবেন। মানে উনি আর কারুর নাথ হিসাবে থাকবেন না, উনি সবাইকে অনাথ করে দেবেন, কারুর দায়িত্ব নেবেন না। আজকে সকালেই, শুধু সকালেই 3 রকমের বাইট দিলেন, অর্থাৎ আবার বললেন, কড়া বার্তা দিলেন। কাদেরকে দিলেন এই প্রশ্ন তুলছে তৃণমূল। কারণ কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে ভোট চলে গেলে। তৃণমূল আবার বিজেপিকেই বলছে না তো, বিজেপির অন্য নেতাদের এরকম প্রশ্ন তুলল তৃণমূল। দেখুন। আর দিলীপ ঘোষ সেই লোক, যখন বিজেপির নাম নিত না তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে। রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো। মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে, আর কড়াই গন্ডা সুদ সহ নেবে বলে দিচ্ছে। উনি কাকে ইঙ্গিত করছেন, কারা জেলের বদলে বিজেপিতে গেছে সেটা উনি বলুন। উনি কাদের কাদের বলদ বলেছেন নিজেকে চাচার ছেলে বলে, সেটাও উনি পরিষ্কার করে বলুন। তারপরে যাদের বলছে তারাও বুঝুক। অর্থাৎ গোটা দলটা একটা বিভ্রান্তিতে ভুগছে, মানুষ নিচ্ছে না, তাই তার বিরুদ্ধে বলতে হবে, এটাই বলে যাচ্ছে। কেন্দ্র মেদিনীপুর ছেড়ে আসতে হয়েছে বর্ধমান দুর্গাপুরে। সেখানে এসেও প্রতিদিন প্রায় বিস্ফোরক। আজকে নেতাদের বিরোধীদের অনাথ করার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পাল্টা আমরা কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। কোন পার্টিটাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে। অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না।
অনাথ করে দেবেন, এটা দিলীপ ঘোষের ওপর তো নির্ভর করে না কে কাকে অনাথ করবে। এই কথাতে বোঝা যায় যে যেখানে উনি মানুষের কাছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন, মানুষ তো সেখানকার মানুষও তো তার মধ্যে পড়ে, সুতরাং তাদের অনাথ করে দেবেন। মানে উনি আর কারুর নাথ হিসাবে থাকবেন না, উনি সবাইকে অনাথ করে দেবেন, কারুর দায়িত্ব নেবেন না। আজকে সকালেই, শুধু সকালেই 3 রকমের বাইট দিলেন, অর্থাৎ আবার বললেন কড়া বার্তা দিলেন। কাদেরকে দিলেন এই প্রশ্ন তুলছে তৃণমূল, কারণ কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে ভোট চলে গেলে। তৃণমূল আবার বিজেপিকেই বলছে না তো, বিজেপির অন্য নেতাদের, এরকম প্রশ্ন তুলল তৃণমূল। দেখুন। আর দিলীপ ঘোষ সেই লোক যখন বিজেপির নাম নিত না তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে। রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো, মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে, আর কড়াই গন্ডা সুদ যখন নেবে বলে দিচ্ছে। উনি কাকে ইঙ্গিত করছেন, কারা জেলের বদলে বিজেপিতে গেছে সেটা উনি বলুন। উনি কাদের কাদের বলদ বলেছেন নিজেকে চাচার ছেলে বলে, সেটাও উনি পরিষ্কার করে বলুন। তারপরে যাদের বলছে তারাও বুঝুক। অর্থাৎ গোটা দলটা একটা বিভ্রান্তিতে ভুগছে, মানুষ নিচ্ছে না, তাই তার বিরুদ্ধে বলতে হবে, এটাই বলে যাচ্ছে। এখানে দেখুন, বাঁকুড়ায় প্রচার করছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তার কাছে অভাব অভিযোগ তুলে ধরলেন, জল আগে পরে ভোট, এরকমটাই মহিলারা দাবি করছেন। একটু শোনাই অ্যাম্বিয়েন্স দিয়ে, আগে জল পরে ভোট। জল 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 চাই। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কতদিন ধরে এই এলাকাটা কোথাকার এবং এই এলাকায় কতদিন ধরে জলের সমস্যা রয়েছে, এবং সুভাষ সরকারকে এই প্রথম কি তারা কাছে পেলেন? দেখো অয়নদা, 1 বছর প্রায় হয়ে গেছে পাইপ লাইনের জল যে দেওয়ার কথা, সেই জল কিন্তু পাইপ লাইন পৌঁছে গেছে, কিন্তু সেই পাইপ লাইনে জল পড়ে না। এর পাশাপাশি এই তীব্র গরম, তুমি জানোই যে টিউবওয়েল থেকে শুরু করে যে নলকূপ রয়েছে বা কুয়ো রয়েছে, সেই কুয়োগুলি কিন্তু শুকিয়ে পড়েছে। এবং স্থানীয় মানুষজন বারে বারে বিভিন্ন জায়গায় জানিয়েছে, পঞ্চায়েতে জানিয়েছে, বিডিও অফিসে জানিয়েছে, এর পাশাপাশি জেলা শাসককেও জানিয়েছে, কিন্তু এই বরকুড়া গ্রামের মানুষের যে অভাব অভিযোগ, সেই অভিযোগ কেউ শোনেনি। এবং সেই কারণে আজ যখন দুপুরবেলা বিজেপি প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুভাষ সরকার এই গ্রামে গিয়েছেন, এবং মানুষজন, মহিলারা মূলত, তারা কিন্তু জল চাই, নচেত ভোট নেই, এই দাবি নিয়ে সুভাষ সরকারের গাড়ি আটকে দেয়। হুটখোলা গাড়িতে প্রচার করছিলেন, হুটখোলা গাড়ি থেকেই মানুষকে বোঝানোর চেষ্টা করেন, আশ্বস্ত করার চেষ্টা করেন, কিন্তু মানুষজন দাবি করছেন এই ভোট এলেই এই বিভিন্ন ধরনের নেতারা এই গ্রামে যায়, কিন্তু ভোটের আগে আশ্বাস মেলে ভোটের পরে জল দেওয়া হবে, কিন্তু সেটা মেলে না, জল পাওয়া যায় না। আর ভোটের পরে বলতে গেলেই বিক্ষোভকারীদের একটু বক্তব্য দেখাই। প্রিয়ব্রত, আমার জলের সমস্যার জন্য আটকালাম, জলের খুবই কষ্ট। বাড়িতে কল থাকলে কি হবে, জল নেই তো। তুমি বললেন ভোটের পরে সব জল ছেড়ে দেবো, ভোট হয়ে যাবে, সে এমনি ঠিক ঘর ঢুকে যাবে, পাশে গেলেও তার সাহায্য পাওয়া যাবে। উনি তো বললেন জলের ব্যবস্থা করবো, কিন্তু জল তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না দাদা। জল না হলে আমরা রান্না করবো কি করে, খাবার দাবার কি করে করবো? সবাই তো এক কথাই বলছে যে জল আসবে, জলটা আমাদের আসবে একটা কবে। সবাই এক কথা বলছে, মানে এই দেখুন, কল আছে, জল আর পড়ছে না। 1 বছর ধরে সমস্যা, সেই সমাধান কে করবে? বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদ, তাই কি এই ক্ষোভ? প্রিয়ব্রত, একেবারেই বিজেপি বিধায়ক রয়েছেন, বিজেপি সাংসদ রয়েছেন, বাঁকুড়ার খুব কাছেই এই বরকুড়া গ্রাম, সেক্ষেত্রে এই পাইপ লাইনে কবে জল আসবে? বিজেপির পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে ভোটের পরেই ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি রাজ্য সরকারকে দোষেছেন তারা দাবি করেছেন কেন্দ্রীয় সরকার জলের জন্য পাইপ লাইন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সব টাকা দেওয়ার পরও অব্যবস্থার কারণে রাজ্য সরকারের এমন ধরনের অবস্থা রয়েছে এবং মানুষকে দুর্ভোগ। রাজ্য সরকারের ওপর দায় চাপাচ্ছেন, কিন্তু দায় না চাপিয়ে জলটা আগে দরকার। যে পারুন জল দিন এই গ্রামে, আমরা চাই। সুভাষ সরকার দায় চাপাচ্ছেন, আর ওদিকে অরূপ চক্রবর্তী, তার প্রতিদ্বন্দ্বী, তিনি সুভাষ সরকারের বিরুদ্ধে কটাক্ষ করছেন। সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে, অথচ এই যে গ্রামটা ঘুরে এলাম সেখানে পাইপ লাইন পাতা হয়েছে, কিন্তু জল আসার নাম নেই। এটা তো রাজ্য সরকার
যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি কাজ করব না, আর লোক জল পাবে না বলবে না, এগুলো দেখা উচিত। 5 বছর পর একবার গেলে তো হবেই, অনেক বয়স হয়ে গেছে না, কাজ করার মানসিকতা নেই ওরা। এবার হাওড়ার ছবি দেখাবো। হাওড়ায় জলকষ্ট, হাওড়ার চামড়াইলে সেখানে জলকষ্টের প্রতিবাদে অবরোধ করলেন মহিলারা। জল পাচ্ছেন না অনেক দিন ধরে। হাওড়ার চামড়াইলের ঘটনা। এই জলকষ্টের জন্য তাদের রান্না বান্না সব শিখে উঠেছে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। বেনারস রোডের খালিয়া মোড় অবরোধ করলেন। না আছে কলে জল, না আছে পাটকি জল, সত্তর পাটকু নেই, জল এসে গেছে বলে স্বাভাবিক সবাই বুঝিয়ে দিয়েছে। এখন 1 ফোঁটা লোকের জল নেই, জলের জন্য হাহাকার চলছে। আমি ওই থেকে সবাইকে সকাল থেকে জল দিচ্ছি, একটা মানুষ কত জল দিতে পারে? জল নেই। জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু সমস্যা একই। এখানেও জলকষ্ট পুরুলিয়ায়। পুরুলিয়ার সাঁতুডিয়ার ঘটনা। এখানেও পথ অবরোধ। সাঁতুডিয়ায় উত্তেজনা, দীর্ঘদিন ধরে জলকষ্টের অভিযোগ এবং দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না, প্রশাসনের গাফিলতির অভিযোগ। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। 50 কিলোমিটার দূরের লোক দামোদর নদীর জল পায়, কিন্তু আজকে আমরা 2 কিলোমিটার দূরে আছি, আমরা দামোদর নদীর জল পাচ্ছি না। যে কারণে আমরা অনেকবার চিঠি করেছি প্রশাসনিক দপ্তরে। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি, বিডিও আপ টু জেলা পর্যন্ত, কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করে না। এবার জামুরিয়ায় মহিলারা পথে বসেছেন, কারণ এই যে খনিতে ইসিএল এর খনিগুলোতে বিস্ফোরণ ঘটানো হয় কয়লা তোলার জন্য, আর সেই খনিতে বিস্ফোরণে পাশের রাস্তা থেকে আরম্ভ করে জলের লাইন সমস্ত ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এই রকম বারবার কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম কাজ করেননি, তাই অভিযোগ। এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে জল ও রাস্তার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। জল নেই, জলের ব্যবস্থা করতে হবে। ব্লাস্টিং হচ্ছে, ব্লাস্টিং অসুবিধা হচ্ছে, কুয়োতে জল মরছে, পুকুরে জল নাই, রাস্তাঘাট ঠিক নাই, জল নেই, পুকুরে জল নেই, পুকুরের খুব অসুবিধা হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কুয়োতে জল নেই, কুয়োতে অসুবিধা, রাস্তাঘাট তো একদম আজ মানে ভালোই নেই, মাসের থেকে তৈরি করা হয় সব কিছু। আমরা দেখাচ্ছিলাম সুভাষ সরকারের কাছে জলের দাবিতে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষ, আর এখানে সজল ঘোষের সঙ্গে এক তৃণমূল কর্মী, তার তর্ক বেঁধে গেল। তিনি বলছেন উন্নয়ন তো যথেষ্ট পরিমাণে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ভোট পাবেন কি করে? কি বলছেন দেখি। এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, দিদি। আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান। এলাকায় যে কটা উন্নয়ন হয়েছে এলাকার মানুষ দেখছে, দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, তাপস রায়ের যে দল পরিবর্তন এবং তারপরে বরানগরে প্রার্থী সজল ঘোষকে কি তার মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এই এলাকায় যথেষ্ট তৃণমূলকে ভোট দিয়েছিলেন যথেষ্ট পরিমাণে বরানগরের মানুষ। দেখো অয়নদা, বড়নগর বিধানসভা অন্তর্গত এই 1 নম্বর ওয়ার্ড সুকান্ত পার্ক এলাকায় আজকে সকালবেলা এই যে উপনির্বাচনে বিধানসভার প্রার্থী, বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনি যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন সেই সময় কিন্তু সেখানকার একজন তৃণমূল মহিলা কর্মীর কাছে তিনি যান এবং তাকে গিয়ে তিনি বলেন যে আমাকে কিন্তু ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন। তখন সেই মহিলা তৃণমূল কর্মী কিন্তু প্রশ্ন করেন তাকে যে কেন আপনাকে আমরা ভোট দেবো বা আমি কেন আপনাকে ভোট দেবো? তখন বলে যে কেন আপনি ভোট দেবেন না, রাজ্য সরকারের যে দুর্নীতি
এই সমস্ত দুর্নীতি হয়েছে এবং সেই কারণের জন্যই আপনারা আমাকে ভোট দেবেন। তখন সেই মহিলা তৃণমূল কর্মী তাকে প্রশ্ন করেন যে আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তার কাছ থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কিন্তু সুবিধা আমরা পেয়েছি, যুবশ্রী কন্যাশ্রী সেই প্রকল্পের সুবিধা পেয়েছি। তাহলে সেই জায়গা থেকে যখন আমরা প্রকল্পের সুবিধা পেয়েছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, এই নিয়েই কিন্তু প্রথমে শুরু হয় তর্কাতর্কি এবং সেই জায়গা থেকে একদম প্রকাশ্যে কিন্তু বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি কিন্তু একদম প্রকাশ্যে তর্কাতর্কির সাথে কিন্তু জড়িয়ে পড়েন এবং সেই তর্কাতর্কি কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়। বেশ, ধন্যবাদ। আর সজল ঘোষ কি বলছেন দেখি, আর তৃণমূল কি বলছে দেখা যাক। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করবো। 38টা কেন 8টাও বলতে পারিনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। সজল ঘোষ বলেছিলেন যে আপনি বিজেপিকে ভোটটা একটু দেবেন। মহিলা নেত্রী সমাপ্তি ধর ও বলেছিল যে আমি আপনাকে কেন ভোট দেবো। ভোট দেওয়ার তো একটা কারণ আছে, যে দিদির যে উন্নয়ন, এই উন্নয়ন বিভিন্ন দিকে আপনি দেখুন, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সবুজ সাথী, আমরা উন্নয়নের ব্যাপারে ভোট চাইছি। ওই যে যেহেতু বিজেপিকে ভোট দেবে না বলেছে সেই জন্য উনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছে। এই দেখুন সিসি ক্যামেরায় কি ধরা পড়ছে, মানে একটা প্রশ্ন জাগছে, বিজেপি আর তৃণমূলের উভয়েরই শত্রুকে। বিজেপির বাঁকুড়ায় এই যে কুর্সি নিয়ে যুদ্ধ, তার আগে কুর্সি চুরি বিজেপি তৃণমূলের, বাঁকুড়ার রথতলা তৃণমূলের অফিস থেকে আর বিজেপির কার্যালয় থেকে, আর আরেকটা জায়গায় সেখান থেকে তৃণমূলের অফিস থেকেও চেয়ার টেবিল এমনকি ম্যাট ফতরঞ্চি সব চুরি হয়ে গেল। সিসি ক্যামেরায় দেখাও গেল সেই রিক্সা করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে, তো ভারী মজার ঘটনা। আমরাও অবাক, তৃণমূল বিজেপিও কি অবাক? একেবারে অয়ন্দা, তুমি যেমনটা বলছো যে মজার ঘটনা, কুর্সি নিয়েই মারামারি শুরু হয়েছে, কুর্সি নিয়েই লড়াই, যত সেই কুর্সি চুরি হয়ে গেল। বাঁকুড়ার যে রথতলা এলাকা সেখানে বিজেপির 8, 9 এবং 12 নম্বরের যে পার্টি অফিস এবং এর পাশাপাশি 100 থেকে 150 মিটার দূরত্বে তৃণমূল কংগ্রেসের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কাউন্সিলরের অফিস, এই দুই অফিস থেকে একই দিনে একই সময়ে চেয়ার চুরি হয়ে গেল। এবং সেই চেয়ার দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে যে চেয়ার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে একটি রিক্সায় করে, এবং সেই যে চোর সেই চেয়ার শুধু চুরি করেনি, সে কিন্তু দলীয় পতাকাও চুরি করেছে যাতে মানুষজন বুঝতে না পারে, মনে হয় যে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটি প্রোগ্রামের জন্য। আর এই লড়াই তো চলছেই বাঁকুড়ায় বেশ কয়েকদিন ধরেই। আর থানায় কি দুদলই থানায় অভিযোগ দায়ের করলো, এবং কে কোন প্রার্থী কাকে টেক্কা দেয় একেবারে দু দলই থানায় অভিযোগ করা হয়েছে এবং এই সিসিটিভি ফুটেজও থানাকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, চেয়ার ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে, তদবির শুরু হয়েছে। কিন্তু এই চেয়ার চুরি নিয়ে মানুষজন কিন্তু ঠাট্টার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষজন বলছে বাহ, এ তো চেয়ারই চুরি হয়ে গেল, চেয়ারের জন্যই লড়াই, সেই চেয়ারই চুরি। চেয়ারের জন্য লড়াইয়ে তৃণমূল বিজেপি তরজা দেখেছি, এখন কি দেখবো দেখি। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে অভিযোগ জানিয়েছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি। বদনামটা হলে এটাই খারাপ যে আমাদের এই অফিস থেকে চেয়ার চলে গেছে। আমাদের পার্টির কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে, তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে, আমাদের 9 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর একটি দলীয় নির্বাচনী কার্যালয়, সেখান থেকে চুরি হয়েছে। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় নয়, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। ছেদের বাসা বদল, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরানো হবে 29টি পুরনো গাছ। এখনো পর্যন্ত যা খবর, 29টি ময়দানে 29টি গাছ চিহ্নিত করেছে মেট্রো। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এর আগে হাইকোর্ট একেবারে নস্যাৎ করে দিয়েছিল মেট্রোর যে কয়েকশো গাছ কাটতে হবে, এবারে সেটা কমে 29 গাছ, এবং সেগুলো কোথায় স্থানান্তর হবে?
দেখো অয়নদা, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে যে পার্পেল লাইন, অর্থাৎ জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোর যে লাইন, যেটার মধ্যে এখনো পর্যন্ত মাঝেরহাট থেকে বিবাদীবাগ অর্থাৎ এই স্ট্রেচটা এখনো পর্যন্ত নির্মাণ বাকি রয়েছে এবং নির্মাণের কাজ চলছে, সেই তার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এর মধ্যে জট ছিল মূলত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের অংশে। আমরা জানি প্রচুর কিন্তু গাছ ছিল, যে গাছগুলো কাটার নিয়ে একটা সমস্যা হচ্ছিল। একেবারে বেনজির পদক্ষেপ কলকাতা মেট্রোর তরফে, এই গাছগুলোকে কাটা হবে না, বা আগে যেগুলো করা হতো অর্থাৎ একটা গাছ কাটলে 10টা নতুন গাছ বসানো হতো, সেই রকম পদক্ষেপ না। একেবারে 29টা গাছকে সেখান থেকে চিহ্নিত করা হয়েছে। সেই গাছগুলোকে আইআইটি গুয়াহাটির বিশেষজ্ঞরা তারা পরামর্শ দেবেন কিভাবে মাটি থেকে সেই অবস্থায় তুলে নিয়ে গিয়ে বেলেঘাটার আরো একটি লোকেশন, সেই লোকেশনও ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে কামারডাঙ্গার কাছে, সেখানে নিয়ে পুনঃস্থাপন করা হবে এবং সেই গাছগুলি জীবিত থাকবে। এই গাছগুলি কত পুরনো এবং পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করেই কি মেট্রো এই চিহ্নিতকরণ করেছে? একেবারেই অয়নদা, এই গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছ রয়েছে বট অশ্বত্থ গাছ রয়েছে, যার বয়স অনেকটাই বেশি, দেবদারু গাছ রয়েছে, কৃষ্ণচূড়া গাছ রয়েছে, বেশ কিছু গাছ রয়েছে। মোট 29টি গাছকে চিহ্নিত করা হয়েছে। এই 29টি গাছ, কিছু একেবারে বড় গাছ রয়েছে যেগুলোকে হয়তো না কাটা হলে কোনো রকমভাবে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যাবে না, সেক্ষেত্রেও অতিরিক্ত গাছ লাগানোর ব্যবস্থা মেট্রো রেল করছে। তবে 29টি গাছ, বড় বড় গাছ, সেই গাছগুলিকে তুলে নিয়ে গিয়ে বেলেঘাটায় পুনঃস্থাপন করা হবে, যা একেবারে নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে কলকাতা মেট্রোর তরফে। একেবারেই নজিরবিহীন পদক্ষেপ কলকাতা মেট্রোর তরফে। আদালতের নিয়ম অনুযায়ী একটি গাছ ধ্বংস পিছু নতুন 10টি গাছ লাগায়। এবার তার ব্যতিক্রম, এবার 29টি গাছ মাটির গভীরে গর্ত করে বিশেষজ্ঞদের পরামর্শে দক্ষ ব্যক্তিদের কাজে লাগিয়ে ট্রান্সপ্লান্ট করবে মেট্রো। কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক, কি বলছেন দেখি। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন, সেখানে কার্টন কভার মেথডে আমাদের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। ওখানে কাজ করতে গিয়ে যেটা একটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হলো কিছু গাছকে আমাদের ট্রান্সপ্লান্ট করছি, মানে এই গাছগুলোকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আমরা এটাকে আবার কামারডাঙ্গায় গাছগুলোকে লাগানো হচ্ছে, যাতে জীবনটাও থাকে এবং গাছগুলো সজীব থাকে। এটা তো আমরা আইআইটি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই সবটা করছি। এবার দেখাবো সরকারি জায়গা থেকে জমি চুরি, মাটি চুরি সব দেখিয়েছি। সরকারি জায়গায় পুকুর ভরাটের অভিযোগ। সরকারি জায়গাতেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে, মাটি ফাটি দিয়ে একেবারে প্রায় পুকুর ভরাটই হয়ে গেছে সমস্তটা। এইটা টাকি রোডের ধারে, টাকি রোডের ধারে রাস্তার ওপরে পিডব্লিউডির জায়গা এবং টাকির পুরসভা 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। টাকি রোডের ধারে একটা পুকুর সহ জমি কেনেন সুমন দালাল নামে এক ব্যক্তি। সেই জমির সামনে পিডব্লিউডির জায়গা, নয়াঞ্জুলি। সুমন দালাল সেই সরকারি জায়গা এবং নয়াঞ্জুলি বালি দিয়ে ভরাট করে দখল করে নিয়েছেন এবং নিজের পুকুর বালি দিয়ে ভরাট করে নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। সুমন দালাল, তারপরে বালি ফালি দিয়ে ভরাট করে জায়গাটা তৈরি করছে, পুকুরটা ভরাট করে দিয়েছে। মাটি দিয়ে পুকুর ভরাট করেছে। এখানে ওই একটা ইয়ে হবে আর কি, গোডাউন টাইপের হবে, হচ্ছে এটুকু জানি, এর বেশি। পুরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি করছেন? তিনি কি কোনো কিচ্ছু দেখছেন না? এই সুমন দালালের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযুক্ত কি বলছেন দেখি। ওখানে কোনো পুকুর ছিল না, ওটা কিন্তু ওটা বাস্তু জমি ছিল। পুকুর ডান দিকে, আমাদের ল্যান্ডের ডান দিকে আছে, আর সামনে যেটা নয়াঞ্জলি যে কিছু জায়গাটা, ওটা নিচু জায়গা ছিল, ওটাকে উঁচু করা হয়েছে, সুসমান করা হয়েছে। সেটা আমি বলে দিয়েছি, ওটা কালকে ওটা বালি কেটে দেবে। এই যারা পুকুর এরকম ভরাট করেন তারা সবাই বলেন ওখানে পুকুর ছিল না। তাহলে কি ছিল? পুকুর না থাকলে পুকুর ভরাটের অভিযোগ ওঠে কেন? আর নয়াঞ্জলি আবার উঁচু করে নাকি? এ তো প্রথম শোনা যাচ্ছে বোধহয়। চেয়ারম্যান কি বলছেন দেখি। কোনো নাম আমাদের কাছে বড় বস্তু না। কে সুমন দালাল, টাকি পৌরসভা এই কাজ হতে দেবে না। আমরা কঠোর পদক্ষেপ নেব। তার কি কাগজ আছে? কাগজ থাকলেও কেন সে ভরাট করেছে তার কৈফিয়ত আমরা তার কাছে চাইব। আদারওয়াইজ আমরা প্রশাসনকে জানিয়ে দেবো, যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।